তো পার ক্যাপিটাল ইনকাম ইন্ডিয়াতে কম এবং পার্চেসিং পাওয়ার অত বেশি না, কিন্তু একটা সেকশন অফ পিপলের, ধরেন যদি আমি ধরি 20% এদেশের লোকের যদি পার্চেসিং পাওয়ারটা রিজনেবলি হায়ার, সেইটা কিন্তু যে কোনো একটা দেশের টোটাল পপুলেশনের সমান বা বেশি অনেক জায়গায়। আর 16 কোটির মধ্যে যদি 20% 3 কোটির উপরে, তো এইটাও কিন্তু একটা বিরাট মার্কেট। তো এটা ডোমেস্টিক, যে ইন্ডিয়া ইজ এ হিউজ ডোমেস্টিক মার্কেট, ওটা দিয়েই চলে যায় ইন্ডিয়ান অর্থনীতি। বাংলাদেশেও কিন্তু এই জিনিসটা। আর বাংলাদেশের মানুষের ওয়ে অফ লিভিং এটা কিন্তু ডিফারেন্ট, মানে এটা ভোগবাদী সমাজের একটা অংশ। তো এখানে কিন্তু ওয়ে লাইফ স্টাইলটা ডিফারেন্ট, এরা ইয়ে করে, সেইখানে কিন্তু অ্যাট্রাক্টেড হয়েছে। কারণ যারা মার্কেটিং করে, যারা ইয়ে করে, দে নো অ্যাকচুয়ালি যে কোন জায়গায় তারা ক্যাপচার করবে। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে অনেক এগিয়ে দিয়েছে। সেজন্য আজকে বাংলাদেশে রেটিং হচ্ছে, বাংলাদেশ আমরা শুধু একটা জায়গায় পিছিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কান্ট্রি স্ট্যান্ডার্ড ইন পলিটিক্স। সে প্রসঙ্গে আমরা পরে আসবো। ধন্যবাদ জনাব মীর নাসির হোসেন। ডক্টর মনসুর, এই যে উন্নয়নের কথা আপনি বললেন, মীর নাসির হোসেন সাহেব বললেন, এবং বিশ্ববাসী, বিশ্বের বিশেষজ্ঞ সমাজ যেটাকে প্রশংসা করছে, আমাদের উন্নয়নের মেজর প্লেয়ার কারা, এটা কাদের অবদান বেসিক্যালি? আমাকে সত্যি কথা বলতে আমি কনভিন্সড যে এটা ডিসপাইট দ্য গভর্নমেন্ট ফর দ্য মোস্ট পার্ট। আমি স্বীকার করি যে এনসি, আমি ব্যাক টু ব্যাক এনসির ক্ষেত্রে বা বন্ডেড ওয়ারহাউসের ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়েছে, এটারও কারণ আছে। যেমন পাকিস্তানে কেন দেওয়া হয় না, ভারতে কেন দেওয়া হয় না? কারণ পাকিস্তানের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি আছে, ভারতের ডোমেস্টিক টেক্সটাইল ইন্ডাস্ট্রি ভেরি স্ট্রং, পাকিস্তানেও ছিল, যে কারণে তারা ইন্টারনাল কারণেই এটা হয়। আমাকে একবার করাচিতে প্রশ্ন করেছিল, তোমরা এত ভালো করছো, আমরা কেন পারি না? আমি বললাম যে বিকজ তোমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে এবং তোমাদের কটন আছে, সেই জন্য। আমাদের কটনও নাই, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল না, সো উই স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ, সো উই হ্যাড এ পলিসি অপশন অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল না। ইন্টারনাল রেজিস্ট্যান্স বাংলাদেশের অন্য সব সেক্টরে কিন্তু আছে, এখানে ছিল না, লাকিলি, অ্যান্ড উই গট দ্য বেনিফিট অফ ইট। কামিং টু ইট, সো ডিসপাইট দ্য গভর্নমেন্ট ফর দ্য মোস্ট পার্ট, অ্যান্ড ইট ইজ বিকজ আই বিলিভ ভেরি স্ট্রংলি আমাদের এন্টারপ্রেনিউরাল ক্লাস, যেটা ভার্চুয়ালি নন এক্সিস্টেন্ট ছিল 71-এ। আগে আমরা একটা এগ্রারিয়ান সোসাইটি, বেসিক্যালি কিছু জুট মিল ছিল যেটা পাকিস্তানি বা নন বেঙ্গলিরা এটার মালিক ছিলেন। তো এখানে সেইখান থেকে, সেই ফ্রম স্ক্র্যাচ আমরা ট্রেডিংটা শুরু করলাম প্রথমে, তারপরে উই মুভ ইনটু ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনিউরশিপে, এন্ড দ্য র্যাপিড গ্রোথ দ্যাট উই সি, দ্য মেইন স্ট্রেংথ অফ আওয়ার সোসাইটি is the younger entrepreneurial class in Bangladesh, and the numerical number. It's not 20 family, it is not 50 family in India or 20 family in Pakistan. It's hundreds of families, and they're all small and medium sized by the global standard, but they're going very fast, and that's what's pulling this economy forward. Coming to the other aspect, সেটা হচ্ছে যে একই সাথে আমরা দুটো জিনিস দেখছি, যে আমাদের সোশ্যাল কিছু ট্রান্সফরমেশন হয়েছে, যেটা ফিডিং ইনটু দিস গ্রোথ মোমেন্টামের সাথে। এখানে যেমন আমরা বলবো যে উইমেন্স পার্টিসিপেশন, এটা কিন্তু অনেক সোসাইটিতে কিন্তু হয় না। পাকিস্তানে যেমন গার্মেন্টে মহিলা আসে না, সোশ্যাল রেস্ট্রিকশন, মুসলিম কান্ট্রি, আমরা মুসলিম কান্ট্রি, কিন্তু আমাদের ওই রেস্ট্রিকশন, সেরকম রক্ষণশীলতা নাই, ফলে আমরা এটাকে ওভারকাম করতে পেরেছি। এই ধরনের কিছু ডেভেলপমেন্ট, যেটা সারপ্রাইজিং ফর আওয়ার সোসাইটি, যেটা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সোশ্যাল ট্রান্সফরমেশনের ফলে আমাদের পপুলেশন গ্রোথ অনেক কমে গেছে, যার ফলে আমাদের এখন পার ক্যাপিটা ইনকামটা দ্রুত বাড়ছে, যেটা পাকিস্তানে এখনো 3%-এর উপর পপুলেশন গ্রোথ, আমাদের 1%-এর কাছাকাছি। তা আমরা ন্যাচারালি আমাদের 5%, 6% যদি রিয়েল গ্রোথ হয়, 5% করে পার ক্যাপিটা জিডিপি বাড়ছে আমাদের প্রত্যেক বছর, সেটা একটা হিউজ আমাদের অ্যাচিভমেন্ট। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এই প্রাইভেট সেক্টরের এই উদ্যম, এটাই আমাদের চালিকা শক্তি, এবং এটাকে যদি আমরা কোনোভাবে লেভারেজ করতে পারতাম, লেভারেজ করার জন্য শুধু কয়েকটা জিনিস দরকার। আই পার্টলি বিলিভ ইন লেসে ফেয়ার। অনেক বছর আগে, কয়েকশো বছর আগে ফ্রান্সে একবার সরকার জিজ্ঞেস করেছিলেন বিজনেস কমিউনিটিকে, তোমরা কি চাও সরকারের কাছ থেকে? বলে, আমরা সরকারের হস্তক্ষেপ চাই না। That's all they wanted, a free hand. So আমরা সরকারের হস্তক্ষেপ চাই না, সেটা ঠিক, সরকার হস্তক্ষেপের প্রয়োজন নাই এখানে। যেটা প্রয়োজন, সেটা যেখানে সরকারকে করতেই হবে, সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার। রাস্তাটা তো বানিয়ে দিতে হবে, ইলেকট্রিসিটি তো এনে দিতে হবে, এবং নিরাপত্তাটা বজায় রাখতে হবে, যাতে গাড়িটা
পর্যন্ত যেতে পারে, এই জিনিসগুলো সরকারকে দিতে হবে এবং এটার কোনো ব্যত্যয় হতে পারে না। এবং এখানেই আমরা সমস্যা দেখতে পাচ্ছি বাংলাদেশের অগ্রযাত্রা। ঠিক, ধন্যবাদ ডক্টর হোসেন মনসুর। আমি আপনার কাছে আবার আসবো এই প্রশ্নটা নিয়ে, যে আমরা এমডিজিতেও কিন্তু অসাধারণ সাফল্য অর্জন করেছি এবং সেটাও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। সেটা কি কি কারণে সম্ভব হয়েছে আমি আসবো আপনার কাছে। তার আগে আমি নাসির ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আপনি শুধু গার্মেন্টস কে হাইলাইট করেছেন, তো বিজনেস, হ্যাঁ, কিন্তু বিজনেস ইন্ডাস্ট্রিতে মানে সেক্টরে আর কি কি বিষয়? আপনার সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর, আপনি টেলিকমিউনিকেশন দেখেন, আইটি দেখেন, এখানে কিন্তু লাস্ট ফিউ ইয়ার্সে ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট। আমি টেলিকমিউনিকেশন আমরা দেখেছি 2008-এ যখন উই স্টার্টেড, আমরা খুব কষ্ট হয়েছে টেকনিক্যাল পিপল পেতে, কিছু কিছু আমাদের বাইরে থেকে আনতে হয়েছে। এখনো নাকি আমরা নির্ভরশীল কিছুটা, খুব কম, ভেরি লিমিটেড। ব্যাপার হচ্ছে যে এখন এত ইয়াং মানে ইঞ্জিনিয়ার্স টেকনিশিয়ানস ডেভেলপ করেছে, এখন তো এক্সপোর্ট, মানে এরা চলে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, বিভিন্ন দেশে, মিডল ইস্টে যাচ্ছে। টেলিকমিউনিকেশন আরেকটা সেক্টর যেখানে আমরা বিকশিত হচ্ছি, আইসিটি, তো এইগুলি রয়েছে। তো আপনার অনেক কিন্তু ছোট যেমন যে এই কাটওয়ার্ক, মানে কাগজের ফুল, যে মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এগুলো, পোল্ট্রি গড়ে উঠেছে, অনেক সেক্টর। কিন্তু আমাদের খুব বড় হয়তো বাস্কেট নেই এক্সপোর্টের। ইন্ডাস্ট্রির দিক থেকে কিন্তু আমাদের পারফরমেন্স খুব একটা সুবিধার না। ইন্ডাস্ট্রির দিকে, ইন্ডাস্ট্রিতে কেন আপনি কেন বলছেন? কারণ হচ্ছে জিডিপিতে ম্যানুফ্যাকচারিং এ প্রায় 12% বোধহয়, ইফ আই এম নট রং, জিডিপিতে কন্ট্রিবিউশন ফ্রম দ্য ম্যানুফ্যাকচারিং অ্যাবাউট 19%। 19% কন্ট্রিবিউশন টু দি এই জিডিপি। তা আপনি কি করে, সেখানে আমাদের মেজর না, যেখানে এগ্রিকালচার 29 ছিল, এখন কমে তো প্রায় 20-21 চলে আসে। বলে তাহলে ইন্ডাস্ট্রিতে আমাদের মেজর ইনপুটটা কি? আমরা কি না, মেজর ইনপুট হচ্ছে আমরা তো এখনো ডিপেন্ডেবল। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের র মেটেরিয়াল নেই। যেমন গার্মেন্টস এর কথা বললেন, আমরা না আছে তুলা, না বানাই কাপড়, না আছে মেশিনারিজ, না স্পেয়ার্স। আপনি চায়নাতে দেখেন, দে প্রডিউস এভরিথিং, দে হ্যাভ গট দ্য র কটন, দে হ্যাভ গট মেশিনারিজ, দে হ্যাভ গট স্পেয়ার্স। ইন্ডিয়ার দিকে দেখেন, পাকিস্তান অলমোস্ট সিমিলার, আমাদের নেই। তার মাস থেকে তো এই ইন্ডাস্ট্রি সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। সিরামিকে আসেন, উই হ্যাভ গট ভেরি লিমিটেড মানে র মেটেরিয়ালস, কিন্তু এইটাকে আমরা ট্রান্সফর্ম করে আজকে সিরামিক টেবিল ওয়্যার ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম বাংলাদেশ। আপনি এটা ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমার দেশটার জায়গার আয়তন কত? 54,000 বর্গ মাইল, তো 140 to 44 স্কোয়ার কিলোমিটার। তো সেখানে ডেন্সলি পপুলেটেড, পার হেড মানে 10% জমি পড়ে না। তো সেই দেশে আপনি কি করে আসবেন? আপনি এদিকে যদি আমি মাইনিং করতে যাই, আমার এগ্রিকালচার ল্যান্ড থাকে না, আমার ল্যান্ড হাংরি কান্ট্রি। সেই দেশ আপনার আজকে $25-26 বিলিয়ন এক্সপোর্ট করতেছে। এটা কোনোভাবে ছোট করে দেখার অবকাশ। ধন্যবাদ জনাব নাসির হোসেন। প্রিয় দর্শক, একজন দর্শক টেলিফোনে আছেন, তার কথা একটু শুনি। হ্যালো। ওয়ালাইকুম সালাম। রাজশাহী থেকে বলছি। জি বলেন। আমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছি, এখন মানে জব থেকে মানে চাকরি খুঁজতেছি। জি প্লিজ বলেন। 3 থেকে 4 মাস কোনো ভালো চাকরি বিজ্ঞাপন নাই। জি। তাছাড়া চাকরির বিজ্ঞাপন যেগুলো আছে সেগুলো বিভিন্ন কারণে তারা ভাইবা বা পরীক্ষা নিতে পারতেছে না। জি। ঠিক আছে। এই কারণ কি হচ্ছে, বেকার যুবক সংখ্যা এখন তো অনেক আছে, বেকারত্ব সংখ্যা আরো বেড়ে যাবে। এর ফলে পরবর্তীতে সামাজিক বিশৃঙ্খলা দেখা দিবে। 2 নম্বর আর একটা, আমাদের যে গার্মেন্ট সেক্টর এখন ভিয়েতনাম যেটা আন্দোলন করতেছে, $160 যাচ্ছে। ঠিক আছে, $160 তার পারিশ্রমিক যাচ্ছে, মানে বাংলাদেশের টাকায় 12,500 টাকা। তো আমরা দিচ্ছি 5,500 টাকা। তার মানে বিদেশি বাইরেরা আমাদের কাছে আসতে বাধ্য। হ্যাঁ, এই জন্য তারা কিন্তু যাচ্ছে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা আসুক। সুতরাং রাজনীতিবিদরা যদি এইগুলো যদি না বুঝে, আমাদের দেশে বেকারত্ব বাড়বে, সামাজিক বিশৃঙ্খলা দেখা দেবে, উপযোগ আমাদের যে সমস্যা আছে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে না। ধন্যবাদ আপনাকে। কোন কমেন্ট করুন না। উনি রাইটলি বলছেন। একটা হচ্ছিল যে উনি 3 মাস ধরে একটা বিজ্ঞাপন দেখছেন না, উনি খুব একটা খারাপ সময়ের মধ্যে পড়েছে। বাংলাদেশ কিন্তু খুব খারাপ সময়ের মধ্যে অতিবাহিত এখন কোন মুভ করছে। যে কথাটা আজকে বিনিয়োগ কমে গেছে, বিনিয়োগ কমাতে প্রাইভেট সেক্টর বিনিয়োগ কমেছে,
তারপরে ইভেন পাবলিক সেক্টর বিনিয়োগ কিন্তু একটু বেড়েছিল, সেটাও কমে গেছে। এখন আমার 26% হলো জিডিপির হলো আপনার বিনিয়োগ। সেই বিনিয়োগটা আরো কমে যাচ্ছে, কারণ এই পলিটিক্যাল আনরেস্টের জন্য কমে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে হচ্ছিল কর্মসংস্থান। আজকে 20 লক্ষের উপরে তরুণরা আসছে শ্রম বাজারে, মানে চাকরির সন্ধানে। আমরা কিন্তু 10-12 বেশি এখনো করতে পারছি না। এটা আরো সিঙ্ক করে যাচ্ছে। এই ভদ্রলোক যে প্রশ্ন কথা বলছিলেন, রাইটলি বলেছেন যে সামাজিক বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছে, এবং যদি আজকে এই স্টেলমেটটা দীর্ঘায়িত হয় তখন কিন্তু এটা অবধারিত ভাবে হবে। জি, ধন্যবাদ মির নাসির হোসেন। প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। তখন আমরা ডক্টর হোসেন মনসুরের কাছ থেকে জানার চেষ্টা করব যে এমডিজির ব্যাপারে আমাদের যে সাফল্য, তার প্রধান কারণগুলো কি, এবং সেখানে প্রধানত কি কি ক্ষেত্রে আমরা বেশ সাফল্য দেখাতে পেরেছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।